স্মৃতি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ছাত্র দল করছি, আন্দোলন করছে এরশাদের মধ্যে, উনি প্রায় রাজশাহীতে আসতেন। আমাদের যিনি রাজনৈতিক শিক্ষক ছিলেন, গুরু ছিলেন, অ্যাডভোকেট কবির হোসেন, তার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াহেদ সাহেব। আমরা কবির ভাইয়ের বাসায় তার সাথে নানা গল্প হতো, বিএনপি অফিসে গল্প হতো, রাজশাহীর বিভিন্ন যেখানেই দেখা হতো ওনার সাথে অনেক গল্প হতো। উনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আব্দুল ওয়াহেদ সাহেব, উনি তাহিরপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকই, অ্যাকাউন্টিং এর একজন শিক্ষকই ছিলেন না, তিনি একজন পণ্ডিত লোক ছিলেন। আমার কাছে মনে হচ্ছে আমি প্রথম 1984 সালে এখানে, তখন যারা ছাত্র নেতা, অধ্যাপক খোরশেদ, তারপরে টুলু, আরো এখানে কত ছাত্র রাজনীতি করেন, রেজা, অনেকের নাম বললে অনেক সময় লাগবে, বলছি না। এরা যখন নিয়ে এসে আমরা মাঠের মধ্যে একটা সাদা কাগজের মধ্যে নাম লিখে আমরা ঠিক করলাম যে এই তাহিরপুর কলেজের সভাপতি, সাধারণ সম্পাদক কি হবে। মাঠের মধ্যে প্রায় 100-150 ছেলে, আরো বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসছেন। ওর মধ্যে উনার সেদিনের বক্তব্য শুনেই আমি তার ভক্ত হয়েছি। তাহিরপুর কলেজের একজন শিক্ষক, তিনি এত জানেন, রাজনীতির বাইরেও ইতিহাস, ভূগোল, সাহিত্য সম্পর্কে তার এত গভীর ধারণা। আমার এটা বিশ্বাস করতে কষ্ট লাগে, এই ধরনের একজন গুণী মানুষকে কেউ হত্যা করতে পারে। এ ধরনের গুণী মানুষকে প্রকাশ্য হাটের মধ্যে কেউ হত্যা করতে পারে, মনুষ্যত্বতে কোনো লেশ মাত্র নেই, কোন বিবেক তো দূরে থাক, চরম পশুর আত্মা নিয়ে এরা ঘোরাফেরা করে। আমি যতটুকু জানি, যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরবর্তী পর্যায়ে অনেকেই আওয়ামী লীগে যোগদান করেছে। সঠিক না? ঠিক না? এদেরকে আশ্রয় দেওয়া হতো আওয়ামী লীগ। এর আগে আমরা সেকেন্দার ভাই, উনি চেয়ারম্যান ছিলেন কয়েকবার, তাকেও মেরে ফেলা হয় 1988 সালে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিবাদে এখানে এসেছিলেন ভবানী মাঠে, মনে আছে। রাজশাহী জেলা কিন্তু এমনিতেই সবাই বলে একটু শান্তিপ্রিয় জেলা, এখানে খুন খারাপি এখানে কম হয়, অন্যান্য জেলার মতো নয়। কিন্তু তারপরেও এই বাগমারাতে এই ধরনের মানুষ, আব্দুল ওয়াহেদ সাহেবের মতো মানুষরা এখানে খুন হয়, সেকেন্দার ভাইয়ের মতো মানুষ, নুরুল হামিদের মতো মানুষরা এখানে খুন হয়েছে। এখানে নিশ্চয়ই এমন কোন চক্র কাজ করে, যারা রাজশাহী জেলার যে সুনাম, যে সবচাইতে মানে শান্তি এবং স্বস্তির জেলা রাজশাহী বলে মনে করে অন্যান্য জেলাগুলি, সেইটা শুধু ব্যতিক্রম এই রাজশাহী জেলার অন্তর্ভুক্ত বাগমারা। এর কারণ চক্রান্তকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কিন্তু তাতে কিন্তু তাদের লাভ হয় না। যে অন্যায় করে তাকে কোনো না কোনোদিন অন্যায়ের চক্রের মধ্যে পড়ে যেতে হয়। আপনার শেখ হাসিনাকে দেখেছেন, কি ক্ষমতা তার, পুলিশ তার, র্যাব তার, আইন শৃঙ্খলা বাহিনী তার, কেউ কোনো প্রতিবাদ করলে তার রক্ষা নেই, আইনের হার। তারপরে তার পুলিশ, র্যাব সব দিয়ে আপনার মামলার পর মামলা, গ্রেপ্তারের পর গ্রেপ্তার, মাসের পর মাস কারাগারের মধ্যে রাখা হয়েছে। চাঁদ ভাই একটি কথা বলেছে, 1-1.5 বছর তাকে কারাগারের মধ্যে আটকে রেখেছে। এত প্রতাপশালী শেখ হাসিনা, তিনি মনে করতেন তার অন্যায়, তার অপরাধ, তার অপকর্ম, এর জন্য তাকে কোনোদিন বিচারের মুখোমুখি হতে হবে না। কিন্তু উপরে যে আল্লাহ আছে, এই কথা এই সমস্ত অপরাধীরা, এই ধরনের মাফিয়ারা, এই ধরনের ঘাতকরা কোনোদিন চিন্তা করেনি বলেই তারা মনে করেছে আরে পার পেয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জের নিষ্পাপ কিশোর তকিকে হত্যা করা হলো, কে করলো? শেখ হাসিনার আরেক গডফাদার শামীম ওসমানের লোকেরা।
শামীম ওসমানের কিছু হয় না। আপনার 7 জনকে হত্যা করে পেটের মধ্যে ইট দিয়ে শীতলক্ষা নদীতে ওই নারায়ণগঞ্জে ফেলে রাখলো। কে করলো? শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের একজন অফিসারের মধ্যে জড়িত। সবগুলোতেই পার পেয়ে যাচ্ছে, সব ঘটনায় পার পেয়ে যাচ্ছে। এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে আদালতকে হাতের মুঠোর মধ্যে নিয়ে তিনি একের পর এক মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখলেন। তিনি দেখলেন, আরে বেগম জিয়ার মতো মানুষকে আটকে রেখেছি, আমার তো কিছুই হয় না। উনি মনে করেছেন উনি বোধহয় পার পেয়ে যাবেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নামে একটার পর এক মিথ্যা মামলা এবং সাজা দিতে লাগলেন। তারপরেও দেখেন তো কিছু হয় না। আন্দোলন বিএনপি করে, আন্দোলনকে দমানোর জন্য তিনি ফ্রি হ্যান্ড, ফ্রি লাইসেন্স দিয়ে দিলেন পুলিশকে। পুলিশের এক একজন কর্মকর্তার কথা শুনলে মনে হতো এটা বাংলাদেশে বাস করছি না, আমরা কোন নরকের মধ্যে বাস করছি, কোন দোজখের মধ্যে আমরা বাস করছি। পুলিশের বেঞ্জির আইজি উনি পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলতেন, কোন আন্দোলন শুরু হলেই যে আন্দোলন দমন করতে হবে, আর তোমাদেরকে যে গুলি দেওয়া হয়েছে ওইটা কি পকেটে রাখার জন্য? এই কথা উনি বলেছেন। আরো তার অনেক কর্মকর্তারা, কি গন্ধ, কি স্পর্ধা, এই দিয়ে তারা বিএনপির আন্দোলনকে দমনের চেষ্টা করেছেন। করেছেন গুম, করেছেন গুপ্ত হত্যা, করেছেন ট্রান্সফার। আজকে জনির লাশ পড়ে আছে তার বাসার সামনে, সেখানে তাকে সমাহিত করা হয়েছে। আজকে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, আজকে সাইফুল ইসলাম হিরো, যারা সংসদ সদস্য ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, অদৃশ্য করে দেওয়া হয়েছে। কোথায় তারা? হয়তো কোন আয়না ঘরের মধ্যে তাদেরকে দিন যাপন করতে হয়েছে। তারপরে দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপর অকথ্য অত্যাচার করে তাদেরকে মেরে ফেলে হয়তো শীতলক্ষা নদীর ধারে, হয়তো পদ্মা নদীর পরে, অথবা কোনো মেঘনা নদীর ধারে তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। তাদের হদিশ আর কেউ জানে না, তাদের হদিশ কেউ পায়নি। শেখ হাসিনা মনে করেছে, আরে আমার বিরুদ্ধে যে কথা বলবে, যে সমালোচনা করবে, তাকে আমি এইভাবেই সাজা দিব, আমার কিছুই হবে না, কিছুই হতে পারে না। জনগণ তার নাম দিয়েছিল মাফিয়া শেখ হাসিনা। এটা কি মিথ্যে কথা ছিল? মিথ্যে কথা তো ছিল না। বন্ধুরা আমার, গুম, গুপ্ত হত্যা, ক্রসফায়ার, রাজনৈতিক দল, বিরোধী দল, এরা যাতে কোমর সোজা করে উঠে না দাঁড়াতে পারে, এই কারণে যত রকমের পদ্ধতি আছে তিনি ব্যবহার করছেন। কারণ এইটাই, তিনি মনে করতেন জনগণের সম্পত্তি, জনগণের টাকা, এইটা তার ব্যক্তিগত টাকা, এই টাকা তার ছেলে জয়ের, এই টাকা তার মেয়ে পুতুলের, এই টাকা তার ভাগ্নি টিউলিপের, এটা মনে করতেন তিনি। তাই তার সময়ের 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল। আমরা কি শুনলাম? তার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, তার ভাগ্নি ইংল্যান্ডের পার্লামেন্টের এমপি, তাকে গিফট দেওয়া হয়েছে ইংল্যান্ডেরই লন্ডনের একটি অভিজাত এলাকায়। শুধু তাই নয়, তার যে ছোট বোন অবন্তী নাকি নাম, তাকেও দেওয়া হয়েছে। কিন্তু সব জায়গায় তো পার পাওয়া যায় না। এখন বিষয়গুলি ধরা পড়ছে। আপনার মন্ত্রিত্ব চলে গেছে, এমপিত্ব যাওয়ার পথে। শেখ হাসিনার ভাগ্নির নিজের দেশে লুট করা যায়, নিজের দেশে আদালত, আইন সবকিছুকে হাতের মুঠোয় রাখা যায়, কিন্তু অন্য দেশে তো সেটা করা যায় না, সেটা সম্ভব হয়নি। আপনি শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী থাকলেন, আপনার ঢাকায় বাড়ি আছে সুদা সদর, আপনার রাজুকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার বাড়ি যদি ঢাকায় থাকে, কোন জায়গায়, কোন এলাকায় আপনি আর কোন সরকারি প্লট পাবেন না। কিন্তু আপনি সরকারি প্লট নিলেন কত? 60 কাঠা আপনি পূর্বাচলে প্লট নিলেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি আইনের রক্ষক, আপনি আইনকে কি বলে যে আপনি সোজা পথে চালাবেন, আইনকে রক্ষা করবেন, আর আপনি একটার পর একটা আইন ভেঙে আপনি চলছেন। 60 কাঠা প্লট তার নামে,
আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার ভাগ্নির নামে, আপনার ভাগ্না ববির নামে। এই ছিল বাংলাদেশ। আরে হিটলাররা ফ্যাসিস্ট নাৎসি ছিল, কিন্তু হিটলাররা দেশের টাকা পাচার করেনি, নিজের আত্মীয় স্বজনের নামে প্লট করেনি, নতুন নতুন বাড়িঘর তৈরি করেনি, বোনের নামে আর নিজের ছেলে মেয়ের নামে সম্পত্তি করেনি। আপনি সেইটা করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি যে কথাটা বলছি। শুধু তাই নয়, উনি যে কাজটি করেছেন সেটি আরো ভয়াবহ। কারণ সেই শেখ হাসিনা বাংলাদেশ টিকে থাকুক এটা উনি চাইতেন না। এখানে যুব সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে এটা তিনি চাইতেন না। গণমাধ্যমে কদিন আগে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের এক নেতা বদি, সেই বদি সবাই জানে মাদকের সে চোরাচালানি করে। সেই বদি কক্সবাজার 4 আসনের এমপি, সেই ইয়াবা নিয়ে আসত। সেই ইয়াবার সাথে তাকে সহায়তা, তাকে প্রোটেকশন দিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল। শেখ হাসিনার কাছে যখন এই বিষয়গুলো বলতে গেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তার আগে বলি, এবং এই যে ইয়াবার ব্যবসা, এইটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থারা জানত, তাদের সহযোগিতায় এই কাজটি হল। এই বিষয়ে শেখ হাসিনাকে জানানোর পরেও শেখ হাসিনা নীরব থেকেছে। কেন? কারণ কোটি কোটি টাকা তার কাছেও আসবে, অর্থাৎ এই ইয়াবা চোরাচালানের সাথে জড়িত তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি চাইতেন না বাংলাদেশের যুব সমাজ তারা নিজের মেরুদণ্ড সোজা করে তারা যুব সমাজকে ধ্বংস করার জন্যই তিনি এই কাজ করেছেন। ইয়াবা চোরাচালানকে উৎসাহিত করেছেন, নিজে তো জড়িত ছিলেন। বন্ধুরা আমার, আপনারা জানেন এই কারণেই নিজের দেশ গড়ে উঠুক এটা তিনি চাননি। উনি পদ্মা সেতু করেছেন বলে থাকে, উনি মেট্রো রেল করেছেন শুধুমাত্র টাকা মারার জন্য এবং এই টাকা মেরে বিদেশে পাচার করার জন্য। আপনি দুবাই, আপনি মালয়েশিয়া, আপনি কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে তার যে টাকা পাঠিয়েছেন সেটি আস্তে 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 উঠে আসছে। আপনি ভারতের উপর বিদ্যুৎ, খনিজ, গ্যাস এটা নির্ভর করেছেন কেন? আপনার তো অত্যন্ত প্রিয় দেশ। আপনার বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার প্রতি ইউনিটের দাম হচ্ছে 8 টাকা, আর ভারতের আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেনেন তার দাম হচ্ছে 12 টাকা। কেন এত দাম দিয়ে কিনেছেন? এই টাকার একটা শেয়ার শেখ হাসিনা পাবেন, শেখ পরিবারের কোন লোক পাবেন, শেখ পরিবারের কেউ না কেউ পাবেন। এই কারণে আদানি সে ঝাড়খণ্ডে কয়লা পুড়িয়ে, তাও কি বাজে কয়লা পুড়িয়ে সেইখানে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই উৎপাদন ঝাড়খণ্ড থেকে নিয়ে আসবে বাংলাদেশে। অর্থাৎ তিনি তাকে ক্ষমতায় রাখার জন্য, অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য বারবার তিনি জনগণকে বাদ দিয়ে, ভোটকে ত্যায্য করে, ভোট কেন্দ্রে কোন ভোটারকে যেতে না দিয়ে তিনি যে বারবার প্রধানমন্ত্রী সরকার গঠন করেছেন, এই সরকার পৃথিবীর কোথাও স্বীকৃতি না পেলে, কেউ সমর্থন না দিলে একমাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। একবার নিজের মুখেই শেখ হাসিনা বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি কোনদিন ভুলতে পারবে না। আপনি কি দিয়েছেন জানি না, এখন বের হচ্ছে একটার পর একটা যা দিয়েছেন। এর সাথে আপনি সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছেন সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। কিন্তু জনগণের অদম্য সাহস, ছাত্র জনতার বীরত্বের কাছে আপনার এতই ক্ষমতা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেই দিন আর কেউ শেখ হাসিনাকে পাহারা দিতে পারল না। আল্লাহর মায়ের কি বলে এটা, দুনিয়ার বাহির, সব কিছু ছেড়ে দিয়ে দলের নেতা কর্মী যারা বড় বড় কথা বলেছে তাদেরকে বাদ দিয়ে তিনি পালিয়ে চলে গেলেন বাংলাদেশ থেকে।
এটি একটি বিরল ঘটনা। যারা নিজ দেশের জনগণকে অত্যাচার করে, যারা নিজ দেশের জনগণকে ভয় ভীতি দেখায়, যারা নিজ দেশের জনগণের কণ্ঠের আওয়াজ কেড়ে নেয়, তারা কোনদিন জনগণের কাছে সমাদৃত হতে পারে না, টিকে থাকতে পারে না। তারা ভীত শিয়ালের মতোই দেশ থেকে পালিয়ে যেতে হয় তাদেরকে। সেই পরিস্থিতি হয়েছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সন্ধ্যা হয়ে আসলো। মামুন এখানে একটি কথা বলেছে, সেটা হলো আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। আমরা এর সাথে আন্দোলন করলাম, এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। বেগম জিয়া বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে, বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাব না আমরা নির্বাচনে। আর হাসিনা এক লাফ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টার মধ্যে গিয়েছিল, জামাতে চলে গিয়েছে। এই যে ছাত্র জনতার এই আন্দোলন, এই রক্ত ঝরা আন্দোলন, ওইদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিতিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা নির্মাণ উড্ডীন করেছিল আকাশে, তারই অনুপ্রেরণায় ঢাকায় দেখেছি মুগ্ধকে, আমরা দেখেছি আহনাফকে, আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নৃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো এই সাহসী বীররা, তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেব। তাহলে আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি আহনাফের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে, এখনো করছে। যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক, কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে, এটা কি দিতে পারে? শেখ হাসিনার পাসপোর্ট নেই, তার ভিসা নেই, ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী। সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে? অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে। এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে, ভারত কি তখন ছেড়ে কথা বলবে? এই যে দাউদ ইব্রাহিম যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বের, তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে, পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে। আজকে যদি তাই হয়, তাহলে আজকে কেন শেখ হাসিনা এখান থেকে উস্কানি দিচ্ছেন? এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন। তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে, যে তরুণের রক্ত খেয়েছে, যে নারীর রক্ত খেয়েছে, যে দেশের জনগণের রক্ত কুড়ে কুড়ে খেয়েছে, আপনি তাদেরকে আশ্রয় দিবেন? আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়, তাহলে বন্ধুরা আমার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বন্ধুরা আমার, আমি শুধু আপনাদেরকে বলবো যে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এদেশে জাতীয়তাবাদী শক্তি প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এমন কেউ নেই যার বিরুদ্ধে সবচেয়ে নিম্নে
আপনার 20টি মামলা, ঊর্ধ্বে 300-400 মামলা, আমার নামে 300 মামলা, আমার আরো অনেক সহকর্মী যার নামে 400-450 মামলা এই শেখ হাসিনার আমলে দিয়েছে। তো সুতরাং এই ধরনের একটি জগদ্দল পাথরকে আজকে সরেছেন। আমরা গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন 17 বছর ধরে দেশের মানুষ পায়নি। আজকে যাদের বয়স 22, 23, 24, 25 এরা একটা ভোট দিতে পারেনি, একটা নিরপেক্ষ ভোট দিতে পারেনি শেখ হাসিনার এই আমলে। তো সুতরাং আমরা যদি একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের জাতীয় গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে সেইটা হবে ছাত্র জনতা, তাদের যে আত্মহুতি, তাদের যে রক্ত ঝরেছে সেটা কিছুটা মূল্যায়ন হবে, সেইটা কিছুটা নিশ্চিত হবে। গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলবো, নির্ভয়ে কথা বলবো। আমরা পেছন দিকে কোনো গোয়েন্দা পুলিশ অথবা কোনো আইন শৃঙ্খলার বাহিনী আমাদেরকে গ্রেফতার করবে না। এইটি যেমন, আরেকটি হচ্ছে আমরা আমাদের পছন্দসই ব্যক্তিকে আমরা ভোট দেব। এই ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে, যেটা 17 বছর মানুষ পায়নি। বন্ধুরা আমার, আপনাদের আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিজের পায়ে আমরা দাঁড়াবো। আমরা স্বাবলম্বী এই দেশ, এই দেশকে স্বাবলম্বী করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে সেই যে খাল কাটার বিপ্লব, সেই যে শিক্ষা বিপ্লব জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, যার মাধ্যমে আজকে এদেশের মানুষ কমপক্ষে একবেলা 2 বেলা খেয়ে পড়ে পড়তে পারে। 74-এর দুর্ভিক্ষের পদধ্বনি আর শোনা যায় না, 74-এর পুনরাবৃত্তি শোনা যায় না। এই কারণেই যে জিয়াউর রহমান যে খাল কাটার কর্মসূচি করেছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণের যে কর্মসূচি করেছিলেন, সেই দিন থেকে এই দেশ নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা সেই সমস্ত অতীতের সোনালী দিনে ফিরতে চাই, আবার নতুন সোনালী দিন আনতে চাই। এই দেশ কারো দাবিদার হবে না, এই দেশ কারো গোলামি করবে না। আমরা আমাদের দেশ আমরা নিজেরাই পরিচালনা করব। কারো রক্তচক্ষু দেখে আমরা ভয় পাবো না। আমাদের দেশের মানুষ 18 কোটি মানুষ, এই 18 কোটি দেশের মানুষকে কেউ কখনো পদানত করে রাখতে পারবে না।